চীন মালয়েশিয়া সফরের সাফল্য দেশেরই অর্জন বলেছেন প্রধানমন্ত্রী। স্বাক্ষরিত চুক্তি সংসদে আলোচনার দাবি বিরোধী দলের। ঢাকা বেইজিং সম্পর্ক এখন সর্বোচ্চ ধাপে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। বিনিয়োগ বাড়বে আশা বাণিজ্যমন্ত্রী। দীর্ঘস্থায়ী ও বিনিয়োগ সম্পর্ক তৈরি হবে অভিমত বিশ্লেষকদের। গুম খুনের বিচারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটকে রাখার সমালোচনা। সমঝোতার এক সপ্তাহ না যেতেই ফের ইরান মার্কিন পাল্টাপাল্টি হামলা। দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল ঘোষণা নেতানিয়াহুর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চীন ও মালয়েশিয়া সফরে যা কিছু অর্জন হয়েছে তা বাংলাদেশের এবং দেশের জনগণের অর্জন। এর আগে তার সফরকে সফল আখ্যায়িত করে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব পাস হয় সংসদে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সফরে দুই দেশের পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরও জোরদার হয়েছে। আর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ কারো ক্ষতির কারণ হতে চায় না, নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে চায় না। এই ভারসাম্য রক্ষা করেই যেন আগামী নীতি পরিচালিত হয়। আহমেদ সারোয়ারের রিপোর্ট। প্রস্তাব পাশ করেছে, আপনাকে ধন্যবাদ জানিয়ে। মালয়েশিয়া ও চীন সফরের সফলতায় সংসদে গৃহীত ধন্যবাদ প্রস্তাবের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষ তাদের দায়িত্ব দিয়েছেন মানুষের স্বার্থ দেখার জন্য, তিনি তা রক্ষার চেষ্টা করেছেন। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন মাননীয় স্পিকার। তবে মাননীয় স্পিকার, যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা, উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্য, বিরোধী দলীয় নেতা সহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এর আগে শনিবার সকালে সংসদের অধিবেশন শুরু হলে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে সফল আখ্যায়িত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, গত 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে এই দুই সফরে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনেও তার সক্ষমতা দেখিয়েছেন। পূর্বে যখন প্রধানমন্ত্রীরা বাইরে যেতেন, তখন আপনাকে বিরাট সম্বর্ধনার ব্যবস্থা করা হতো। দেশ থেকে ফিরলেও আবার রাস্তাঘাট বন্ধ করে দিয়ে একটা বড় রকমের সম্বর্ধনা আয়োজন করা হতো, যেটা তিনি নিজেই উদ্যোগ নিয়ে বন্ধ করে দিয়েছেন। আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোন রকমের সম্বর্ধনা আয়োজন। অথচ তার যে সাকসেস, এই সাকসেসগুলো কিন্তু বিরাট। তিনি গণচীনের সঙ্গে 17টি MOU হয়েছে মাননীয় স্পিকার, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বাইলেটারাল যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে এই MOU গুলো সই হয়েছে, এবং গণচীনের সব প্রেসিডেন্ট তার সঙ্গে তিনি দীর্ঘক্ষণ তারা আলোচনা করেছেন, সভা করেছেন, বৈঠক করেছেন, অত্যন্ত হৃদ্যতার সঙ্গে এই আলোচনাগুলো হয়েছে। স্পিকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনা প্রস্তাব সংসদে উত্থাপন করেন। যে প্রস্তাবটি, এই প্রস্তাবের সমর্থন জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। ওনার যে ভ্রমণ মালয়েশিয়া এবং চায়নাতে, এই ভ্রমণটার ভিত্তি ছিল আমাদের পররাষ্ট্রনীতির যে ভিত্তি, তার উপর করে যে আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট, অন মিউচুয়াল ইন্টারেস্ট, ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আছি, খুবই ভালো হয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। সবাই চাই যে আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে। আমি আশা করি তিনি সেই সতর্কতা অবলম্বন করেছেন। আমি এও আশা করি যে আমাদের স্বাধীন
ফরেন পলিসিতে কেউ হস্তক্ষেপ করুক, এটা আমরা কখনো মেনে নেব না। দেশের স্বার্থ আগে, তারপরে অবভিয়াসলি কারো সাথে আমাদের চুক্তি যাই হোক সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং তার সরকারের সফলতাও কামনা করছি। এ সময় স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর এই সফর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আরও সংহত হবে বলে আমরা সবাই মনে করি। পরে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব সংসদে পাশ হয়। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। সম্মতিক্রমে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বোচ্চ ধাপ কমিউনিটি উইথ আ শেয়ার্ড ফিউচার পর্যায়ে উন্নীত হয়েছে। শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ফিজিবিলিটি স্টাডি হবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ মিয়ানমার চীন করিডর অবকাঠামো উন্নয়ন, জ্বালানি সহায়তা এবং বিনিয়োগ সহ বিভিন্ন খাত নিয়ে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, চীনের প্রেসিডেন্ট বলেছেন বাংলাদেশের সাথে সাময়িক নয় দীর্ঘমেয়াদী সম্পর্ক উন্নয়ন হবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফর সরকারের বাংলাদেশ ফার্স্ট নীতির সফলতা। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের শীর্ষ নেতারা দুই দেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে নিতে একমত হয়েছেন। চীন খুব সীমিত সংখ্যক দেশকেই দ্বিপক্ষীয় সম্পর্কের এই পর্যায়ে নেয় বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ চীন সম্পর্ক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ, এটাই ছিল এতকাল। এটাকে এখন আমরা উন্নীত করেছি চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার। এটা হচ্ছে চীনের সঙ্গে অন্য দেশের বাইলাটারাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল। চীন তার সবচেয়ে নিকট দেশগুলোর সাথে এই সম্পর্ক আছে। এর ভেতরে আছে যেমন ধরেন আমাদের অঞ্চলে শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপস, আমার জানা মতে আসিয়ান অঞ্চলে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম। মিয়ানমার হয়ে বাংলাদেশ চীন করিডোরের বিষয়ে একত্রে কাজ করতে দুই দেশ রাজি হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা নদীর মহাপরিকল্পনা নিয়ে দুই দেশ সম্ভাব্যতা যাচাই করবে বলেও জানান তিনি। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন এবং আমরা দুপক্ষে একমত হয়েছি যে সম্ভাব্যতা সমীক্ষা সেটা আমরা ত্বরান্বিত করব। ফিজিবিলিটি স্টাডি এটা হচ্ছে যে কোনো প্রকল্পের প্রথম ধাপ। আপনি একটা প্রকল্প ফিজিবল কিনা সেটা আপনি প্রথমে নিরূপণ করবেন, এরপরে তার বাস্তবায়ন বা তার অর্থায়নের বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, তারেক রহমানের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন সম্পর্ক আরও দৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে। In the meeting with the Honorable President Xi Jinping, he stressed to our Honorable Prime Minister Tareq Rahman that China wants to be a trustworthy friend of Bangladesh for its development, not just a temporary one, but one with long-term commitment. Honorable Xi Jinping also stressed that the visit of Honorable Prime Minister Tareq Rahman will forge a strong partnership between the two respective countries. চীনা নেতৃত্বাধীন অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য হতে চীন বাংলাদেশকে সহায়তা করবে বলেও জানান তারা। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম উপস্থিত ছিলেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, চীনের রপ্তানি বাড়াতে বাংলাদেশে বিনিয়োগ আনার পাশাপাশি স্থাপন করা হচ্ছে 800 একরের চাইনিজ শিল্প পার্ক। সিলেট আইনজীবী সমিতির নবীন বরণ ও কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের ফলে আগামীতে চীনের বিপুল বিনিয়োগ আসবে, যার ফলে বাণিজ্য ঘাটতিও কমবে। এছাড়া চীন মিয়ানমার করিডোরে বাংলাদেশ যুক্ত হলে 24 ঘন্টায় বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো যাবে, যা বিনিয়োগ বাড়াবে। এ সময় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। জানান, নিয়মতান্ত্রিকভাবেই মাজার ব্যবস্থাপনা কমিটি গঠন হয়েছে, সেখানে রাজনৈতিক বিবেচনায় কাউকে নেওয়া হয়নি।
উৎসাহিত করবে, সহযোগিতা করবে। প্রতিযোগিতা সাহিত্যিকের সৃষ্টি হবে। আগামী দিনে বাংলাদেশের থেকে চীনে রপ্তানি বাড়ানোর জন্য আমাদের যে স্ট্র্যাটেজি, চীন ইতিমধ্যে কিন্তু আমাদের সব পণ্যে শুল্কমুক্ত করে দিয়েছে, জিরো। সুতরাং আমাদের কাছে একটাই সম্ভাব্য উপায়, যে উপায়টা আমরা অবলম্বন করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে বেশি বেশি করে চাইনিজ বিনিয়োগ আকর্ষণ করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন দীর্ঘস্থায়ী এবং বিনিয়োগ সম্পর্ক তৈরি হবে বলে মনে করছেন কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের আর্থিক সক্ষমতার চীনের আস্থা তৈরি করবে বলেও মনে করেন তারা। বলছেন এই সফরের মধ্য দিয়ে দুদেশের ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য ক্ষেত্রে ভারসাম্য তৈরি হবে। রিপোর্ট করছেন ইবনুল কায়েস। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সই হয়েছে 13টি সমঝোতা ও 2টি চুক্তি। প্রধানমন্ত্রীর সফর নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সফরটি থেকে বাংলাদেশ কি কি ক্ষেত্রে লাভবান হবে তাই নিয়ে চলছে আলোচনা। চীন সফরের কারণে ভূকৌশলগতভাবে অন্যান্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে কিনা তাও রয়েছে আলোচনা কেন্দ্রে। তবে বিশ্লেষকরা বলছেন সবকিছু ছাপিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে চীনের দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখবে প্রধানমন্ত্রীর এই সফর। তো এই সফরের মধ্যে আমরা অনেকগুলো ইস্যু দেখেছি, যেগুলি আগেও কিছুটা হয়তো আলাপ আলোচনা হয়েছিল, তার মধ্যে একটা গতিশীলতা এসেছে এবং কিছু নতুন ইস্যু নতুন করে আপনার সামনে এসেছে, যেগুলো হয়তো বা ভবিষ্যতে কোনো ফলপ্রসূ জায়গায় পৌঁছাতে পারে। একটা সরকার যেহেতু অন্তত 5 বছর ক্ষমতায় থাকবেন, সুতরাং চীন হয়তো এখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেগুলোর মধ্যে করতে হয়, সেই ধরনের প্রকল্প নিয়ে এখন সামনে এগুতে চাচ্ছে। ফিনান্সিয়ালি চীনের বাংলাদেশের উপরে কনফিডেন্সটা আগের চাইতে এখন আরো বেড়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক ক্ষেত্রে চলমান ভারসাম্যহীনতা লাঘবে অগ্রগতি সাধিত হবে বলেও অভিমত বিশ্লেষকদের। পদ্মা ব্যারেজের আলোচনা এবং এটা যদি কাজ শুরু করা যায়, চট্টগ্রাম ইপিজেড চীনের জন্য যেটা আপনি আনোয়ারার ব্যাপার যেটা বলা হচ্ছে, আবার মংলায় ডেভেলপমেন্ট, এই সব কিছু মিলিয়ে বড় বড় জায়গাগুলোতে চীনের যে ইনভলভমেন্ট, এখানে ইতিমধ্যে যে সকল চুক্তিগুলো স্বাক্ষর হয়েছে সেখানে চীনের প্রাধান্য আছে, চীনের স্বার্থের প্রাধান্য আছে। সেখানে যদি আলাপ আলোচনা করে কতটা কমিয়ে আনা যায় সেটা, কিন্তু আমি দেখেছি যে এই সফরে অনেক কিছুই কিছুটা ভারসাম্যর দিকে এগোচ্ছে। আমি এই সফরের অনেক ভালো দিক দেখতে পাচ্ছি, যেগুলো আমাদেরকে কিছুটা পজিটিভ দিক দিচ্ছে, পজিটিভ দৃষ্টিকোণ দিচ্ছে। বাংলাদেশ ও চীনের কৌশলগত অংশীদারিত্ব ভবিষ্যতে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করবে বলে আশা তাদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। চীন ও মালয়েশিয়া সফর শেষে বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে গাড়িবহর নিয়ে শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পৌঁছান তারেক রহমান। পরে তিনি বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন। এর আগে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে শুক্রবার রাত 8টায় ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। এদিকে 4 দিনের চীন সফরে 13টি সমঝোতা স্মারক ও 2টি চুক্তি সই হয়েছে। এর মধ্য দিয়ে চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় যাবে বলে ধারণা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বাড়ির আশেপাশে দিয়ে মাদকের সবচেয়ে বড় চালান এলেও এখনও তা বন্ধ না হওয়ায় সংসদে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে বিরোধী দলের সংসদ সদস্য ও জামায়াত নেতা সাইফুল আলম খান মিলন অভিযোগ করেন, রাজধানীর বিভিন্ন জায়গায় সরকারি দলের ছত্রছায়ায় চাঁদাবাজি হলেও নীরব স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদের অধিবেশনে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব অভিযোগ করেন তারা। একটা বিষয় আছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া আগে শুনতাম বধূ, এখন তো বধূ নাই, বধূ তো বধ হয়ে গেছে গা। এখনকার ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিন ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হতে উচিত ছিল। আইন দেওয়া কোনো কিছু হয় না, আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে। সুতরাং আমাদের একটা বড় চ্যালেঞ্জ এখন বাংলাদেশে, মাদক আসক্ত
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক গুণে গুণান্বিত। তিনি অবশ্য আগে বলেছেন যে সালামের গাড়িতে চড়া উনি সম্বর্ধনা নিয়েছেন, এটা ঠিক হয় নাই। কিন্তু এই যে চিটাগাঙে সালামের দামি দামি গাড়িগুলা বিএনপির লোকেরা রক্ষা করতে যে বহিষ্কার হইল সে কথা উনি বলেন নাই। আমার এলাকায় কারণ বাজার, ফার্মগেট, শিল্পাঞ্চল এই সমস্ত জায়গায় চাঁদাবাজি এখন ন্যাশনাল টকে পরিণত হয়েছে। চাঁদাবাজি আগেও সরকারি দলের লোকেরা করেছে, এখনো সরকারি দলের লোকেরা করে মানুষ। এবং আমি মনে করি যে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাইম রেসপন্সিবিলিটি এই চাঁদাবাজদেরকে ধরা। চাঁদাবাজদের কোনো দলের লোক না মানুষ। বিএনপি সরকার গুম খুনের বিচারে আন্তরিক নয়। ফ্যাসিবাদী আমলে দলটির বহু নেতাকর্মী গুম খুন সহ পুলিশের নির্যাতনের শিকার। তারপরও দলটি অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। মানবাধিকার সম্মেলনে এক আলোচনায় এমন মন্তব্য মানবাধিকার কর্মীদের। বিচারহীনতার দৃষ্টান্ত তৈরি হলে আওয়ামী লীগের মতো দেশ আবারও ফ্যাসিবাদী রাষ্ট্র হবে। নিরপরাধ শত শত আওয়ামী লীগ নেতাকর্মীদের আটকে রাখা সমালোচনা করেন বিশিষ্টজনেরা। রিপোর্ট ফজলে রাব্বির। শনিবার সকালে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উদ্যোগে রাজধানীর বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে 12তম মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হন মানবাধিকার কর্মী, আইনজীবী সহ বিগত সরকারের আমলে নিপীড়নের শিকার বহু ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সেটা বিচার হয়নি এবং সম্মেলনে বিগত আওয়ামী সরকারের আমলে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা গুম ও হয়রানির বর্ণনা তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমার বাইরে মূলত নেওয়া হয়েছে লাইনটা ক্লিয়ার কিনা দেখার জন্য, কারণ সহজ সরল ছিল, আর প্রথম দিন ছিল, তার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। চতুর্দিকটা বের দিয়ে হেরে ধরে ফেলছে, দইরা বোর দিয়া পাইরা নির্মমভাবে হত্যা করছে। ফেলানির বিচারটা দূরত্ব জানিয়ে হয়, এই ফেলানির বিচারটা যদি হয় তাহলে সীমান্ত হত্যাটা বন্ধ হবে। আমাদের বাংলাদেশের মানুষ টাইনা নিয়ে হেজরা নিয়ে বিএসএফ মারবে, আমরা ওটা সহ্য করে থাকবো। আর আমাদের সরকার যে ভারতের সাথে হাত মিলিয়ে করবে, এটা আমরা কিছুতে আমরা সহ্য করবো না। গুম খুনের বিচার করতে বর্তমান সরকার আন্তরিক নেই বলে অভিযোগ করেন বিশিষ্টজনেরা। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলীয় বিবেচনা রাখা যাবে না, অন্যথায় সরকার বিগত আওয়ামী ফ্যাসিজমকে ছাড়িয়ে যাবে বলে মত দেন বক্তারা। শুধুমাত্র স্বাধীনতা চেতনা, মূল স্বাধীনতার স্পিরিট থেকে বাইরে যেয়ে দলীয়ভাবে বিবেচনা করে যে চেতনা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে বিভাজন করেছি এবং কথায় কথায় মানুষকে হত্যা করেছি, নিপীড়ন করেছি, নির্যাতন করেছি, অনেক ঘটনা আমরা ঘটিয়ে ফেলেছি। এখন আবার ফ্যাসিস্টের দোসর, আওয়ামী লীগের দোসর বা এই ধরনের স্বাধীনতার অনেক বিষয় নিয়ে একই কাজ কিন্তু আমরা করছি। অনুষ্ঠানে নির্যাতনের শিকার ব্যক্তিদের আইনি সাহায্য দিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। পুলিশের বিচারের জন্য আরেকটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিও রাখেন বিশিষ্টজনেরা। 3 বছর আগে যখন লিটন ভাইয়ের আমি এখানে ছিলাম একই স্টেজে জাজের সাথে, তখন এখানে অনেকে আছেন কথা বলতে পারতেন না। আমরা অনেক মেপে কথা বলেছি, কিন্তু এখন যারা সংগঠনও করতে পারে না আওয়ামী লীগ, তারা তো কথা বলতে পারবে না। তাদের এখানে এসে কেউ যদি ঢুকে নিজের পরিচয় দিয়ে বলে আওয়ামী লীগ, যে কেউ হয়তো ধরিয়ে দিতে পারবে এটা বলার জন্যে। তো এইটা কি বাংলাদেশ? এটা কেন চান? প্রত্যেক আওয়ামী লীগের কর্মী কি বোমা ফেলেছে বাংলাদেশের মাটিতে? তাহলে কোন যুক্তিতে তাদেরকে এখন সন্ত্রাসী হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে? 24কে কেন্দ্র করে এটা এত সিরিয়াস ধরনের অপরাধ, অবশ্যই জাতীয় দায় হিসেবে এই অপরাধ যারা সুনির্দিষ্টভাবে সংগঠন করেছেন অবশ্যই দে মাস্ট বি ট্রাইড ফর দ্যাট। এট দ্য সেম টাইম এটার নামে কোন নিরপরাধ লোককে অবশ্যই নির্যাতন করা ঠিক হবে। সীমান্ত হত্যার কঠোর সমালোচনা করেন বিশিষ্টজনেরা। সীমান্তে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতজানু পররাষ্ট্রনীতি নয়, বরং মর্যাদাপূর্ণ ও দৃঢ় কূটনৈতিক অবস্থান গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন তারা। সক্রিয়ভাবে এই ঘটনাগুলোর তদন্ত করতে হবে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সুনির্দিষ্ট সমঝোতার 1 সপ্তাহ না পেরোতেই আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে ইরান ও আমেরিকা। হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলার দায় চাপিয়ে
ইরানের ড্রোন ও মিসাইল স্থাপনায় পাল্টা আঘাত এনেছে মার্কিন বাহিনী। এক মুহূর্তও সময় নষ্ট না করে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে মিসাইল হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তিতে সই করেছে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধি দল। তবে এই চুক্তি নাকচ করে দিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠী। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চুক্তি হলেও তার সেনারা দক্ষিণ লেবানন ছেড়ে যাবে না। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। আবারও জ্বলছে ইরান, আবারও ইরান আমেরিকা পাল্টাপাল্টি সংঘর্ষ। দক্ষিণ ইরানের বন্দর এলাকা সিরিকের আশেপাশে অবস্থিত ড্রোন ও মিসাইল কেন্দ্র সহ উপকূলীয় রাডার সাইটগুলোতে শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে আমেরিকা। পাল্টা জবাব দিতে এক মুহূর্তও দেরি করেনি খামেনির দেশ। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে মিসাইল দিয়ে আঘাত এনেছে ইরানের বিপ্লবী বাহিনী IRGC। ঘটনার শুরু শুক্রবার। এদিন হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এভারগ্রিনে ড্রোন হামলার জন্য দায়ী করে একই দিন মাঝরাতে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানে মার্কিন বাহিনী। ভিডিও ফুটেজ প্রকাশ ও সামাজিক মাধ্যমে পোস্ট করে হামলার দায় স্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তারা জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার জবাবে ইরানে হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালীতে হামলা চালিয়ে ইরান মূর্খতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন ইরানের সব সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়ার দাবি করে এলেও হরমুজে সবশেষ হামলার পর স্বীকার করলেন ইরানের কিছু সামরিক সক্ষমতা এখনো বাকি আছে। ইরান যুদ্ধে জিতেছে এমনটা নয়, তবে তাদের এখনো কিছু অস্ত্র আছে, ওরা গুলি চালাতে পারে। গতকাল হরমুজ প্রণালীতে ঢোকা একটি বড় জাহাজে ড্রোন হামলা চালিয়েছে। ওরা 4টা ড্রোন ছুঁড়েছিল, আমরা 3টি ভূপাতিত করেছি। ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগের জবাবে তেহরানের দুটি ভিন্ন প্রতিক্রিয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ব্রিটিশ গণমাধ্যম BBC বলছে, সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি IRGCর বেঁধে দেয়া রুটের পরিবর্তে অন্য পথ ব্যবহার করে হরমুজ পার হওয়ার চেষ্টা করলে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। তবে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজে হামলার দায় স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি খামেনির দেশ। ইরানে আবারও হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্ত ভেঙেছে বলে অভিযোগ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। আর মার্কিন সেনাদের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে দেরি করেনি ইরানের বিপ্লবী বাহিনী IRGC। যদিও ঠিক কোন কোন দেশের মার্কিন সামরিক স্থাপনায় হামলা হয়েছে তা জানা যায়নি। ইরান আমেরিকা যখন সমঝোতা ভুলে আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে, তখন যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে সই করেছে লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তি সইয়ের পর ইসরায়েল লেবানন সীমান্তে কিছুটা শান্তি ফিরলেও দক্ষিণ লেবানন থেকে সেনা সরিয়ে না নেয়ার সিদ্ধান্তে অনড় বর্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানিয়েছেন, নতুন চুক্তির আওতায়ও দক্ষিণ লেবাননে অবস্থান করবে ইসরায়েলি সেনারা। অবশ্য চুক্তি প্রত্যাখ্যান করেছে লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। সবশেষ চুক্তিতেও শুধু ইসরায়েলের স্বার্থ রক্ষা হবে বলে অভিযোগ করেছে হিজবুল্লাহ। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশ্বকাপ ঘিরে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজার। ব্রাজিল, আর্জেন্টিনা সহ সেখানে উঠছে বিশ্বকাপে অংশ নেওয়া 48টি দেশের পতাকা, সঙ্গে উঠছে বাংলাদেশের লাল সবুজের পতাকাও। প্রায় 3 দশক ধরে চলে আসা এই আয়োজন এখন আমিনবাজারে মানুষের কাছে ফুটবল আবেগের এক অনন্য উৎসব। জুয়েল রানা জনির ক্যামেরায় বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের রিপোর্টে। যতদূর চোখ যায় ততদূর দেখা মিলে ব্রাজিল, আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশের বিশাল বিশাল পতাকা। প্রথম দেখায় মনে হতে পারে কোনো ফুটবল রাজ্যের দৃশ্য এটি। ফুটবল উৎসবের এমন রং ছড়িয়ে পড়েছে রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজারে। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া 48টি দেশের জাতীয় পতাকা সহ বাংলাদেশের পতাকা উঠতেও দেখা যায় গাবতলী আমিনবাজার সেতুতে।
সেতুর দুই পাশের প্রায় প্রতিটি বাড়ির ছাদ জুড়ে দেখা মিলে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। বাদ যায়নি জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও ইরানের পতাকাও। বিশ্বকাপের সব অংশগ্রহণকারী দেশের পতাকার মাঝখানে স্থান পেয়েছে বাংলাদেশের লাল সবুজ পতাকাও। যেন বিশ্ব ফুটবলের মহাযজ্ঞে নিজের স্বপ্নটাকেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এটা তো আয়োজিত 20-30 বছর আগে থেকে এটা শুরু হয়েছে। আর এই যে কালকে এখন তো তোমাকে 20-30 জায়গায় আমাকে বিরিয়ানির ডেক পাকাইব, পোলা হয়নি আনন্দ ফুর্তি। এইটা একটা ঈদের মতন আমগুলো আনন্দ। এই আর্জেন্টিনার খেলা মানে এটা ঈদের মতন আনন্দ হয়। কারোটা বড়, কারোটা ছোট, কারোটা সুন্দর, কারোটা একটু অসুন্দর, এরকম করতে করতে দেখা যায় যে পুরো এলাকায় একটা সুন্দর রূপে সেজে যায়। বিশ্বকাপ এলেই নানা দেশের সমর্থকদের মধ্যে দেখা যায় তর্ক বিতর্ক, বিভাজন। তবে আমিনবাজারের তরুণদের এই উদ্যোগ দিচ্ছে ভিন্ন বার্তা। এখানে প্রতিদ্বন্দ্বিতা নয়, ফুটবলকে ঘিরে সম্প্রীতি আর উৎসবই সবচেয়ে বড় পরিচয়। তাদের এমন ব্যতিক্রমী আয়োজন উপভোগ করতে অনেকেই ছুটে আসছেন দূর দূরান্ত থেকে। শুধু নোয়াখালী থেকে আসছি। আসলে প্রিন্ট মিডিয়া, ফেসবুকে আমরা যখন দেখি একটা পতাকার উন্মোদনা, জিনিসটা আমার থেকে খুব ভালো লাগছে। আমার দেশে এমন একটা উন্মোদনের জায়গা, এটা আসলে আমি এই বছর আসছি, ইনশাল্লাহ যদি বাঁচি থাকি আগামী বছর আসে দেখব। আমার বুঝ হওয়ার পর থেকে মানে আমি দেখতেছি এরকম আর কি আয়োজন, এটা আমাদের একটা আনন্দ। প্রায় 30 বছর ধরে বিশ্বকাপ এলেই আমিনবাজারে জেগে ওঠে ফুটবল উৎসবের বর্ণিল আবহ। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া এমন আয়োজন প্রতি বিশ্বকাপে নতুন করে প্রাণ ফিরে পায় এই জনপদে। বিশ্বকাপ ফুটবলের লড়াই চলছে হাজার মাইল দূরে, কিন্তু এর রং উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে আমিনবাজারের বড়দেশি এলাকায়। ব্রাজিল, আর্জেন্টিনা সহ নানা দেশের পতাকার এই উৎসব মনে করিয়ে দেয় ফুটবলের ভাষা এক, আর সেই ভাষা একসঙ্গে মানুষকে উদযাপন করতে শেখায়। মোর্শেদ আলম, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষিত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কাজ করছে সরকার। শিক্ষার্থীদের দক্ষ, কর্মবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেখতে চায় সরকার। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বাড়ানোর কথা ভাবছে সরকার। পূর্বাঞ্চলে বর্ধিত ক্যাম্পাস করা হবে বিশ্ববিদ্যালয়টির। এছাড়া শহীদ আবরার ফাহাদের নামে হল করার পরিকল্পনার কথাও জানান। বুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের যে কৃষক, শ্রমিক, আপামর জনতার টাকায় শিক্ষার্থীরা পড়াশোনা করছে, সেই অর্থের মর্যাদা ও মূল্য তাদের অবশ্যই দিতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। আমাদের যে সম্পদ রয়েছে, যে জনসংখ্যা রয়েছে, এটাকে উৎকর্ষতার সাথে কাজে লাগাতে হবে। দ্যাট ইজ হিজ প্ল্যান। বলেনি আই হ্যাভ এ প্ল্যান। টিপস অফ দ্য আইসবার্গ প্রথমে আমি দেখতে পেলাম শিক্ষা মন্ত্রণালয়ের সর্বাধিক বাজেট দিয়েছেন, দেননি তিনি। 1,36,000 crores of টাকা আমরা পেয়েছি। Compared to the previous government, only 87,000 crores টাকা দেওয়া হয়েছিল। All on a sudden, from 1.39 GDP% থেকে he jumped to 2%. বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সব বাধা পেরিয়ে তৈরি পোশাক শিল্প আরও জোরালোভাবে জিডিপি অর্জনে ভূমিকা রাখবে। শনিবার উত্তরা বিজিএমইএ কমপ্লেক্স অডিটোরিয়ামে ইন্ডাস্ট্রি প্লেসমেন্ট, রিক্রুটমেন্ট অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট শীর্ষক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তৈরি পোশাক শিল্পের জন্য দক্ষ নারী নেতৃত্ব ও পেশাদারিত্ব তৈরি করার লক্ষ্যে এই শিল্পে নারী স্নাতকদের সরাসরি সংযোগ ঘটানো, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সহ দীর্ঘমেয়াদী ট্যালেন্ট ডেভেলপমেন্ট পার্টনারশিপ গড়ে তোলার আহ্বান জানান তিনি। পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, দক্ষ মানব সম্পদ সৃষ্টি এবং নারী নেতৃত্বের বিকাশে বিজিএমইএ অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান। পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেছেন, রাজস্ব আদায় বৃদ্ধি ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ঋণ নির্ভরশীলতা কমিয়ে আনতে কাজ করছে সরকার। তবে এ আগের সরকারের নেয়া ঋণের সুদ পরিশোধের দায় বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে, তাই সরকার চাইলেই ঋণের চক্র থেকে বেরিয়ে আসতে পারছেন না। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, গত 4 মাসে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমে যে গতিশীলতা এসেছে, তার ফলে চলতি অর্থবছরে রাজস্ব আদায় 4 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। সরকার ধীরে ধীরে ঋণ নির্ভরতা কমানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।
জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন চলবে। বিকেলে ময়মনসিংহের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে 11 দলীয় ঐক্য ময়মনসিংহ বিভাগ আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। গোলাম পারওয়ার বলেন, গণভোটে মানুষ সরাসরি হ্যাঁ ভোটে রায় দিয়েছে। রক্তাক্ত জুলাই সনদে ওয়াদা দিয়েছিল বলেই মানুষ বিএনপি জামায়াত সহ 11 দলকে ভোট দিয়েছে। বিএনপির সংসদ সদস্যরা জনগণের দেয়া ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেন মিয়া গোলাম পারওয়ার। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, কোনো নির্দিষ্ট সরকার কিংবা নির্দিষ্ট দলের প্রতি তাদের ভালোবাসা নেই, ভালোবাসা জনগণের প্রতি। শনিবার নাগরিক ঐক্যের 14তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলন মেলায় মাহমুদুর রহমান মান্না বলেন, তারা জনগণের জন্য যেটা কল্যাণকর মনে করবেন সেখানেই ঝাঁপ দেবেন। তারা এখন সরকারি বা বিরোধী কোনো দল নয় দাবি করে বলেন, এখন নোম্যান্স ল্যান্ডে আছেন। যতদিন দেখবেন সরকার ভালো করছে ততদিন বিরোধিতা করবেন না। মান্না আরও বলেন, সহযোগিতা করার অবশ্য কোনো জায়গা নেই। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মিলন মেলায় উপস্থিত ছিলেন। প্রস্তাবিত বাজেটে দক্ষিণ বাংলা তথা বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সংহতি প্রকাশ করে তিনি এই অভিযোগ করেন। নিয়াজ মাকদুমের প্রতিবেদন। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দক্ষিণ বাংলা ফোরাম সহ একাধিক সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সাথে বৈষম্য করা হয়েছে। দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন সড়ক নির্মাণে প্রস্তাবিত বাজেটে কোনো ঘোষণা না থাকায় পীড়া এবং মানসিক যন্ত্রণা দেয়। বাজেটে আমাদের জন্য বরাদ্দ থাকবে না, 6 লেনের জন্য ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত কোনো ঘোষণা থাকবে না। এটা আমাদেরকে অত্যন্ত পীড়া দেয়, কষ্ট দেয়, মানসিক যন্ত্রণা দেয়। আমরা এই আঞ্চলিক মহাসড়ক উন্নয়নের চেয়েও জাতীয় মহাসড়কে সংযুক্ত হতে বেশি আগ্রহী। বরিশালের মেডিকেল কলেজটাকে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হোক। নদী ভাঙন কবলিত যে এলাকাগুলো রয়েছে এটা প্রতিরোধ করবে পানি সম্পদ মন্ত্রী সহ অন্যান্য যারা আছেন, তাদের কাছে আমাদের স্মারকলিপি দেওয়া আছে। মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙ্গা থেকে বরিশাল কুয়াকাটা পর্যন্ত 2 লেনের মহাসড়ক হওয়ায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছেন। জীবনের নিরাপত্তার স্বার্থে সড়কটি 6 লেনে উন্নীত করা সময়ের দাবি। পৃথিবীতে কোথাও 2 লেনে কোনো মহাসড়ক নাই, বরিশালে সেটা আছে। এই সড়কে প্রতিদিন মানুষ মরছে, প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। কুয়াকাটা কেন্দ্রিক যে সরকারের একটা পরিকল্পনা আছে সেটা বাস্তবায়নের জন্য এই সড়ক অবিলম্বে 6 লেনে উন্নীত করা সময়ের দাবি। ভোলার থেকে যে কুয়াকাটায় গ্যাস লাইন দেওয়ার প্রকল্প আছে, সেই প্রকল্পতে বরিশাল, পটুয়াখালী তথা পায়রা বন্দরকে সংযুক্ত করা হোক। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে বাধ্য করবেন না। আমরা বরিশালকে অচল করে দিব, বরিশালকে আমরা অচল করে দিব যদি আমাদের এই প্রাণের দাবিগুলো এই বর্তমান বাজেটেই এই বরাদ্দ দেওয়ার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। মানববন্ধনে বক্তারা আরও বলেন, বরিশাল বিভাগের 21 জেলার মানুষ মনে করে দক্ষিণাঞ্চলের মানুষ সবসময় উন্নয়ন বঞ্চিত হয়েছে। সকলের প্রত্যাশা, তারেক রহমানের সরকারের উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাবে পুরো বরিশালের চিত্র। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট ও করের আওতায় আনার সরকারি উদ্যোগের বিরোধিতা করেছে ক্ষুদ্র মাঝারি বাংলাদেশ দোকান মালিক সমিতি ও এসএমই খাতের সংগঠনগুলো। সংগঠনটির নেতারা বলছেন, এতে রাজস্ব আদায়ের তুলনায় ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি হয়রানির শিকার হবেন। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, মুদি ও প্রসাধনী দোকান সহ ক্ষুদ্র ব্যবসাকে ভ্যাট ও করের আওতায় আনার প্রস্তাব বাস্তবসম্মত নয়। তাদের দাবি, ভ্যাটের মূলনীতি অনুযায়ী ভোক্তা ভ্যাট পরিশোধ করলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে তা কার্যকরভাবে আদায় করা সম্ভব হবে না। ক্ষুদ্র ব্যবসায়ীদের কর জালে আনার পরিবর্তে বড় প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকি রোধে কার্যকর পদক্ষেপ নিলে সরকারি রাজস্ব আরও বাড়তে পারে। এবারে আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট।
শনিবার বিকালে রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হয়ে গেল জিয়া মেমোরিয়াল পোস্টার কম্পিটিশন 2026-এর চূড়ান্ত প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। মূলত তরুণ প্রজন্মের প্রকৌশল ভিত্তিক উদ্ভাবনী ভাবনা তুলে ধরতেই আইডিয়াস ফর ফিউচার বাংলাদেশ শিরোনামের এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়ম সহ অন্যরা। অনুষ্ঠিত হয়েছে অধ্যাপক KAM সাদউদ্দিন স্মরণ সভা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মইনুল ইসলাম ও প্রয়াত অধ্যাপক সাদ উদ্দিনের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইভা সাদ। স্মরণ সভায় আলোচকরা প্রয়াত এই শিক্ষকের কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রাজধানীতে বিকালে ওয়েস্টার্ন হাই স্কুল ঢাকা 80 ব্যাচের পক্ষ থেকে গুণীজন সম্মাননা স্মারক 2026 অনুষ্ঠান হয়েছে। আজিমপুরে স্কুল চত্বরে আয়োজিত এই গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমজাদ হোসেন খান। এতে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। সম্মাননা স্মারক প্রদান ও উপহার বিতরণ শেষে সন্ধ্যায় হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। মাদকাসক্তদের ঘৃণা না করে সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মিরপুর শাহ আলী মাজার এলাকায় দলটির পক্ষ থেকে 4 দিন ব্যাপী মাদক বিরোধী গণসচেতনতামূলক কর্মসূচির প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বন্দরনগরী চট্টগ্রামে গত ঈদুল আজহা 2026 ঘিরে পণ্যের মূল্যহ্রাস নিশ্চিতকরণে ফেস্টিভ সেল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় পাইকারি ও খুচরা ব্যবসায়ী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিক সহ সংশ্লিষ্টদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। দুপুরে মহানগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। পরে সবার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। রংপুরে সেনাবাহিনীর 3 দিন ব্যাপী গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। বিকালে রংপুর সেনানিবাসে গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন 66 পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল ABM ফয়সাল বাতেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, গলফ ক্লাবের নির্বাহী কমিটির সদস্য সহ অন্যরা। টুর্নামেন্টে রংপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব ছাড়াও পুরুষ, নারী, জুনিয়র ও সাব জুনিয়র ক্যাটাগরিতে দেশের বিভিন্ন গলফ ক্লাবের গলফাররা অংশ নিচ্ছেন। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে রাজশাহীতে 3 দিন ব্যাপী লাইফ বয় ফ্যান ফেস্ট শেষ হয়েছে। রাজশাহী মহানগরীর টি-বাত এলাকায় এই গেম শো এর আয়োজন করে ইউনিলিভার বাংলাদেশ। দুপুর 3:30 থেকে রাত 8টা পর্যন্ত চলে এই গেম শো। আয়োজকরা জানায়, এই গেম শোতে অংশ নিতে 100 টাকা দিয়ে 90 গ্রাম ওজনের 2টি লাইফ বয় সাবান কিনে কুপন সংগ্রহ করতে হয়। কুপন দিয়ে গোল উদযাপন, চ্যালেঞ্জিং স্কোরিং গেম, ঘূর্ণি ও সতেজতার খেলা এবং হেডিং চ্যালেঞ্জ খেলায় অংশ নিতে হয়। প্রথম 2 দিনের মতো শেষ দিনেও টি-বাঁধের পর্দাপারে বেড়াতে আসা বহু দর্শনার্থী খেলায় অংশ নেয়। বিশ্বকাপের উত্তেজনা সরাসরি দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে আয়োজকরা খুশি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে ক্রাউন সিমের শিরোনামগুলো আরও একবার। চীন মালয়েশিয়া সফরের সাফল্য দেশেরই অর্জন বলেছেন প্রধানমন্ত্রী। স্বাক্ষরিত চুক্তি সংসদে আলোচনার দাবি বিরোধী দলের। ঢাকা বেজিং সম্পর্ক এখন সর্বোচ্চ ধাপে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। বিনিয়োগ বাড়বে, আশা বাণিজ্যমন্ত্রী। দীর্ঘস্থায়ী ও বিনিয়োগ সম্পর্ক তৈরি হবে, অভিমত বিশ্লেষকদের। গুম খুনের বিচারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটকে রাখার সমালোচনা। সমঝোতার 1 সপ্তাহ না যেতে ফের ইরান মার্কিন পাল্টাপাল্টি হামলা। দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল, ঘোষণা নেতানিয়াহু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ। শুভরাত্রি।